থমথমে সীমান্ত, আতঙ্কে বাসিন্দারা, রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে প্রশাসনের টম অ্যান্ড জেরি খেলা বন্ধের আহ্বান পরিবেশ উপদেষ্টার। পিলখানা বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে। বিএসএফের ভুল স্বীকার এবং বিজিবির দক্ষতায় শনিবার বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও পরিস্থিতি এখনও ঘোলাটে। তবে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিকসহ বিএসএফকে মোকাবেলায় প্রস্তুত তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সীমান্তের মধ্য থেকে শতাধিক আম গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার ছিল দিনভর উত্তেজনা। উল্টো ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে ঢুকে স্থানীয়দের উপর হাসুয়া, লাঠি সোঁটা সহ হামলা চালায়, নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড। তাদের অস্ত্র ও পাথরের আঘাতে গুরুতর আহত হন 5 থেকে 6 জন। এমন ভাবে গ্যাস আর বম মারছি কিনা, বমের কাছে কি ভিড়তে পারছি, জমি ছাড়িয়ে ভিড়তে মনে করছি জমিতে মরে যাবো, এরকম অবস্থা। এবার যত হাজার হাজার বিঘা আমার এখানে ক্ষয়ক্ষতি করেছে, সব লাঠি লাদ নাইলে মারামারি করতে। তবে বিজিবির দৈর্ঘ্য এবং দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ চৌকা সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বাংলাদেশের পাশে তার বাঁধা দেওয়া চলবো না, আমরা তো নিরাপত্তা পাবো না। যদি সে তার বাঁধা দেয়, তো তার বাঁধা দিলে তো সে ওপার থেকে আমরাকে গুলি করে শেষ করে দিতে পারে। বাংলাদেশি কৃষকদের অভিযোগ, সীমান্তের ওপারের ভারতীয় বাসিন্দাদের হামলায় নষ্ট হয়ে গেছে সরিষা, গম, ভুট্টা সহ শত শত বিঘা জমির ফসল। ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত মানুষেরা। প্রতিবাদ যদি না করি তাহলে কি হবে? সীমান্ত এলাকায় যেহেতু জমি আছে, আসতে হবে, না হলে কি হবে? বাধ্য যদি ওরা প্রতিবাদ করে তাহলে তো আমরাকে মোকাবিলা দাঁড়াইতে হবে। মোকাবিলাতে না দাঁড়ালে তো ওরা আমরাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। এটা কি সম্ভব? কেউ ছেড়ে দিবে? বাংলাদেশ কেউ ছাড়বে না। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ। সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিষয়টি স্পষ্ট। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায়। ভারত থেকে যদি কোনো ধরনের সমস্যা হয়, এটা মোকাবেলা করবে বিজিবি। এর আগে গত 6 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই একই জায়গায় নো ম্যানস ল্যান্ডের 50 গজের মধ্যে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে, কোনো রকম ছাড় দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর ভূমি ভবনে এ মন্তব্য করেন তিনি। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে, এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না। চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে প্রশাসনের টম অ্যান্ড জেরি খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাহাড় কাটা হলে মালিকদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। প্লাস্টিক পণ্য ব্যবহারের সচেতনতা বাড়ানোর পাশাপাশি পলিথিন ব্যবহারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে পাহাড় কেটে বাড়িঘর তৈরির ঘটনা দীর্ঘদিনের। আর শহরে প্লাস্টিক ও পলিথিনের কারণে ভরাট হয়ে থাকে নালা নর্দমা। বর্ষায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নাগরিকদের।
সকালে পলিথিন বিরোধী গণসচেতনতা তৈরি এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে পরিবেশ কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা হয়। নগরীতে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহ দূষণের কথা তুলে ধরেন বক্তারা। চট্টগ্রামের যে কয়েকটা নালা এবং খাল আছে সেখানে এখনো লক্ষ টন প্লাস্টিক পড়ে আছে, যেগুলির সামনে বর্ষাকালে এই খাল নালা দিয়ে কর্ণফুলীতে পড়বে। সিটি কর্পোরেশনের সক্ষমতা রয়েছে 19,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের, তাহলে বাকিগুলো তো ওই ড্রেনে। তারা কিন্তু এই মিস ডিক্লারেশনের মাধ্যমে অথবা ওভার ইম্পোর্টের মাধ্যমে এই জিনিসটা দেশে আনে। অর্থদণ্ডের পাশাপাশি জেল জরিমানাটাকে ব্যাপকভাবে করতে হবে, প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে মানুষের মধ্যে। পলিথিন দূষণ রোধে সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আইনের যথাযথ প্রয়োগের কথা বলেন সিটি মেয়র। ময়লাটা যে পথচারী থ্রো করেছে সে যাতে এই ডাস্টবিনের মধ্যে রাখে, আর যদি দোকানের সামনে যদি আমরা 2-3 বার বলার পরেও যদি তারা যদি ময়লাটা বাইরে রাখে তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিলের কথা আমরা বলেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। এইভাবে টম এন্ড জেরি আমি আর খেলতে পারবো না। রাত্রেবেলা জায়গা পাহারা দিবেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের আইন। 9টা 5টা অফিস কোনো প্রজাতন্ত্রের কর্মচারী করতে পারে না। পাহাড় যখন কাটবে মালিককে গ্রেফতার করবেন, শ্রমিককে গ্রেফতার করবেন না। 2টা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। চট্টগ্রাম মহানগরীতে 4 দশকে 120টি পাহাড় বিলুপ্ত হয়েছে। এর মধ্যেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ 15টি পাহাড় কেটে ফৌজদারহাট বাইজিৎ বাইপাস সড়ক নির্মাণ করেছে। ব্যানার বর্জন করেন, কি জন্য ব্যানার লাগবে? হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পিলখানার বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামি জামিন পেয়েছেন। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না। মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। শিউলি শবনমের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে ইসির চাহিদা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে 175টি ল্যাপটপ, 200টি স্ক্যানার ও 4300টি ব্যাগ দেয় ইউএনডিপি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অংশীজনদের সাথে আলোচনা করছেন তারা। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা। In the meantime, this very important exercise of voter registration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Elections Commission before the mission is finalized. এই সময় সিইসি বলেন, হালনাগাদ কার্যক্রম শেষ করার জন্য 6 মাসের পরিকল্পনা করেছে ইসি। 65,000 লোকবল কাজ করবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে। 65,000 লোক কাজ করবে, আপনি বুঝতে পারেন? 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। সেই চেষ্টাটা আমরা করতেছি। বিএনপি আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চায়। এই প্রসঙ্গে সিইসির মতামত জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না তারা। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম,
ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কালকে সাভারে আমাদের প্রোগ্রাম আছে 10টার সময়, সকাল 10টায় বোধহয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়ার প্রেক্ষিতেই সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা চলছে বলে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এর আগে প্রধান বিচারপতি আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গাছের চারা রোপণ করেন। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেন নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে শহরের রেলগেটে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঝিনাইদহে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামালপুরে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। পরে ১,০০০ দুস্থ, দরিদ্র, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেয়া হয়। নেত্রকোনায় জেলা যুব দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নৌপথের নিরাপত্তা, ঘাটের চাঁদাবাজি বন্ধ ও দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে ভোলার ইলিশ ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম নৌপথ, তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। ঘাটে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করা হবে। ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে 5টি আধুনিক মানের লঞ্চ ঘাট ও ল্যান্ডিং স্টেশন করার পরিকল্পনা রয়েছে সরকারের। সাভারের উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র 1 এর পুরাতন মালামালের দরপত্রের টেন্ডার বাক্স ভেঙে দরপত্র লুট করেছে দুর্বৃত্তরা। সকালে 30-40 জনের একদল দুর্বৃত্ত এ দরপত্র লুট করে বলে জানান কেন্দ্রের আবাসিক প্রধান প্রকৌশলী মোহাম্মদ মইনুল হক। তবে তাদের কাউকে চেনেন না বলেও জানান তিনি। ঢাকা অফিসের জন্য 4টি স্টোরে সংরক্ষিত যন্ত্রপাতির অকেজো অব্যবহৃত পুরান মালামাল নিলামের জন্য গেল 31 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি দরপত্র বিক্রি করা হয়েছিল। এগুলো জমার শেষ তারিখ ছিল রোববার। 4-5টি দরপত্র বিভিন্ন অংশগ্রহণকারীরা জমা দেওয়ার পর সকালে 30-40 জনের একদল দুর্বৃত্ত অফিসের ভেতরে এসে টেন্ডার বাক্স ভেঙে তা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নরসিংদী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান জানান, আওয়ামী লীগ নেতা শিশিরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে পরবর্তী শুনানির সময় দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গেল শুক্রবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তিনি গ্রেফতার হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আবাসিক হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে শনিবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের 52 ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনির কক্ষ থেকে তাকে আটক করা হয়। ওই যুবক বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব দেখতে এসেছিলেন বলে জানিয়েছেন।
পরে রাত 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আটক আশরাফুল আলম পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে। আটকের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে শাড়ি ও টিপ পরিয়ে দেয়। রাজধানীতে শীতের প্রকোপ না থাকলেও হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদের বাসিন্দারা। কনকনে হিম শীতল বাতাসের সাথে দুর্ভোগ বাড়িয়েছে ঘন কুয়াশা। একই কারণে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তীব্র ঠান্ডার কারণে কাজে বের হতে না পারায় অর্থ কষ্টে আছেন জেলার প্রায় 10,000 পাথর শ্রমিক। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। নদীতে পাথর তুলি, ঠান্ডার কারণে পাথর তুলতে নদীতে খুব কষ্ট হয়। ঠান্ডার কারণে পাতলা পায়খানা, ডায়রিয়া এগুলো হয়েছে। আর বাচ্চাকে হাসপাতাল নিয়ে আসছে, বাসায় ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা, এখন হাসপাতালে আনে ভালো সুস্থ আছে। নেত্রকোনা স্টেশনের দুই পাশে রেলওয়ের প্রায় 2 কিলোমিটার জায়গা প্রভাবশালীদের দখলে। দখলদাররা এই জমিতে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা সহ নির্মাণ করেছেন কাঁচা পাকা নানা স্থাপনা। এ নিয়ে মাথা ব্যথা নেই রেলওয়ের, তবে জেলা প্রশাসন বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা শহরের চকপাড়া ও সাতপাই রেল ক্রসিং এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। আওয়ামী লীগ আমলে প্রভাবশালীরা যে যার মতো করে দখলে নিয়েছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এই জায়গাগুলা কি অদৃশ্য শক্তিতে যে দখল হয়ে যাচ্ছে এবং এগুলা পরে ক্রয় বিক্রয় চলে। রেলের আশেপাশে সব দোকান, বাড়ি ঘর, যার যা ক্ষমতা এইভাবে তারা দখল করে নিয়ে যাচ্ছে। মালগুদামের আশেপাশে তো সমস্ত জায়গায় পাবলিকের দখলে নিয়ে নিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেন যথাযথ নজর দেয় এবং এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একই অবস্থা। রেলের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ মিল কারখানা। দখলদারদের দাবি নিয়ম মেনে ইজারা দিয়ে দখলে নিয়েছেন তারা। আমরা তো দিছে, আমরা পৌরসভা জায়গা দিলাম, আমরা পৌরসভা যাবো। চোখের সামনে জমি দখল হলেও স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানান এই কর্মকর্তা। এটা আমাদের আওতার বাইরেই পড়ে, তারপরেও আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে, তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। কর্তৃপক্ষকে অবহিত করে দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। তো আমরা এটা জানলাম, আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব। শিগগিরই বেদখল সরকারি জমি উদ্ধারে কার্যকর উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার আন্দোলনে নওগাঁয় শহীদ 9টি পরিবারকে 2 লাখ টাকা করে মোট 18 লাখ টাকার আর্থিক সহায়তার চেক দিয়েছে জেলা প্রশাসন। দুপুরে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তায় প্রত্যেক পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার 9 শহীদের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান দেয়া হবে। অনুষ্ঠানে অংশ নেন প্রশাসন কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। থমথমে সীমান্ত, আতঙ্কে বাসিন্দারা, রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে প্রশাসনের টম অ্যান্ড জেরি খেলা বন্ধের আহ্বান পরিবেশ উপদেষ্টার। পিলখানা বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।